স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণেই বিএনপি সরকার ব্যর্থ হবে। এমনকি বিএনপি সরকার যদি তাদের পতন হয় অপ্রত্যাশিতভাবে, পতনের পর বিএনপি নিজেদের যে ভুল পর্যালোচনা করবে, তাদের মধ্যে সবার উপরে যার নাম থাকবে তিনি হচ্ছে সালাউদ্দিন আহমেদ। আদির প্রধান আসামি ভারতে গ্রেফতার হওয়ার পরপরই মির্জা আব্বাস ব্রেন স্ট্রোক করেছেন। এই বিষয়টা অনেকেই মিলাতে চাচ্ছেন এবং মিলিয়ে আমাকে প্রশ্ন করছেন যে ওখানে আসামি ধরা পড়লো আর হাদির নির্বাচনী এলাকার প্রভাবশালী এমপি মির্জা আব্বাস ব্রেন স্ট্রোক করলো, এটার সাথে কোনো যোগসাজ আছে কিনা। আজকের ভিডিওতে আপনি এমন কিছু খবর এবং দৃশ্য দেখতে চলেছেন যা দেখলে আপনারা আক্ষরিক অর্থেই চমকে উঠবেন, যা আপনারা দেখলে বলবেন আজ এসব কি হচ্ছে। আইনগত যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা সঠিক না, এটা ভুল। এই ব্যাখ্যা যদি তারা দেন তাহলে তারা পঞ্চম সংশোধনী মামলার জাতাকলে নিজেদেরকে আবার ফেলার ব্যবস্থা করছেন। কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হাবটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণেই বিএনপি সরকার ব্যর্থ হবে। এমনকি বিএনপি সরকার যদি তাদের পতন হয় অপ্রত্যাশিতভাবে, পতনের পর বিএনপি নিজেদের যে ভুল পর্যালোচনা করবে, তাদের মধ্যে সবার উপরে যার নাম থাকবে তিনি হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ এমন কাজ করছেন, এমন শক্তির পক্ষে কাজ করছেন, লড়াই করছেন, বিএনপিকে ডুবাচ্ছেন, বিএনপিকে ধ্বংস করছেন। এমনকি অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি দায়িত্ব পালন করছে সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্ল্যাক আউট করে দিয়েছেন। এরকম কৃত্রিমভাবে উল্টাপাল্টা করে দেশ চালানো যায় না। এটা পুতুল খেলা না। আবেগ দিয়ে দেশ চলে, কিন্তু পুতুল খেলা দিয়ে দেশ চলে না। আরে ভাই, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনি দায়িত্ব পালন করছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী, যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা 12টা। আসলে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে? কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারত দীর্ঘদিন ট্রেনিং দিয়েছেন, সংবিধান বা নানান কিছু এমন ভাবে শিখিয়েছে, সেটা এখন তিনি পারফর্ম করছেন। এত সুন্দরভাবে কেউ পারবে না, যদি এটা সুন্দর না, এটা ফালতু। কিন্তু এই যে গায়ের জোরে ফালতু কাজ করছেন, এই ফালতু কাজটা এইভাবে আইনমন্ত্রী করতে পারবেন না। এটা মজার বিষয় যে আইনমন্ত্রী কেন ব্ল্যাক আউট, আইনমন্ত্রী কাজ কেন স্বরাষ্ট্রমন্ত্রী করছেন? এটার কারণ হচ্ছে যে বিএনপি জানে যে এগুলো সব ফালতু। এটা ভারতের প্রেসক্রিপশনে করছে, ভারত থেকে ট্রেনিং নিয়েছে, ওই ট্রেনিং কাজে লাগাচ্ছে। এবং ট্রেনিংটা দেখেন কত সুন্দর, মজা না? একটু ভাবেন, ব্যারিস্টার আরমান গুম হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আজমি গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, আরো বিএনপির অনেক নেতারা গুম হয়েছে, কিন্তু অনেকে ফিরে আসতে পারেননি। আবার যারা ফিরে এসেছেন তারা এখনো অনেকটা অসুস্থ, যেমন ব্যারিস্টার আরমান এখনো অসুস্থ। তার কথাবার্তার মধ্যে স্বাভাবিকতা আমি খুঁজে পাই না। এ কারণে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, এটাকে আমি সঠিক মনে করি না। সেই যোগ্যতা আরমানের নাই আসলে। এবং আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি, তিনিও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। একসাথে আমরা যখন আড্ডা দিই তাকে অসুস্থ লাগে, এবং তিনি ড্রাইভ করেন নিজে, যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, কারণ তারা প্রকৃত অর্থে গুম হয়েছিলেন। আর সালাউদ্দিন আহমেদ, ওরে বাবা, কি চেহারা, কি জৌলুস! শিলংয়ে কোন বাড়িতে থাকতেন, কি ভাগ্য! ইলিয়াস আলীকেও তো গুম ভারতেই করেছে। ইলিয়াস আলীর ভাগ্য কি, আর সালাউদ্দিন আহমেদের কি ভাগ্য? এটা কি গুম বলে দেখছেন? আর এখন এসেছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, ডিফ্যাক্টো ল। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই। সংবিধান মোতাবেক ওনারা আসেন নাই নির্বাচনে। সংবিধান তো নাই, সংস্কার পরিষদের কথা থাকবে কেন? বিষয়টা আসলো তো নতুন। বিষয়টা কি আগে ছিল বা সংবিধানে ছিল? কখনো ছিল না। যখন ছিল না সেটা আপনি আনবেন কেন? সংবিধানে তো গণভোটও ছিল না। সেই গণভোটের কথা আপনারাই বলেছেন, আপনারাই উদ্যোক্তা, এবং আপনারা বলছেন গণভোট এবং দুইটা সংসদ নির্বাচন একই দিনে হবে। আপনাদের বক্তব্য সেই মোতাবেক রাষ্ট্র চলেছে। এবং নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান সাহেব সরাসরি বলেছেন ধানের শেষে যেভাবে ভোট দিবেন একই কায়দায় গণভোটের হাতে ভোট দিবেন। তারপরে আপনি এখন যদি বলেন সংবিধান নো, চলবে না। কেন চলবে না সেটাও বলছি। আপনি একবার যেটা মেনে নিবেন সেখান থেকে ফেরত আসতে পারবেন না।
এটা তো জনগণের জাজমেন্ট। 123 অনুচ্ছেদ মোতাবেক, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনার নির্বাচন দিবেন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? হয় নাই তো। তারপরে যখন নির্বাচন বলা আছে, এরপরে যখন মন চায় তখন করবেন। এখন পর্যন্ত রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দিলেন, উনি কি একবারও ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ 17 মাস পরে আমরা নির্বাচন কেন করলাম, সংবিধানকে ভায়োলেট করে? এটার রিপ্লাইটা কি দিলেন? কোনো রিপ্লাই তো নাই। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করছেন তখন বলছিলেন আমি সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক ঘোষণা করছি, বলেন তো নেই। আপনার জেনে শুনে সংবিধানবিহীন নির্বাচন করেছেন, সংবিধানের বাইরে থেকে নির্বাচন করেছেন। আপনি এখন সংবিধানের দোহাই দিচ্ছেন কি কারণে? সংবিধানে তো এখনও আছে 4-এর ক মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের। এখনও তো বঙ্গভবনে তার ছবি ওঠে না। তো রাষ্ট্রপতি কি করতেছেন? প্রত্যেকেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি সংবিধানে কোনটা মানেন কোনটা মানে না? আপনারা কোনোভাবেই সাংবিধানিক সরকার নন। আমি আবারও বলছি, সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024-এ ওত নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই। ডিসেম্বর 2025-এর মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন? কাজী সংবিধান বলে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা চলছিল 14 বছর। তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি, আমরা 3টা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি। ইউনূস সরকার, উনি কে ছিলেন? উনি ছিলেন, আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতির মতামতের ভিত্তিতে বসছেন। উনি ছিলেন একজন অনির্বাচিত, অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। জনগণ তাকে বসাইছে। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক আমরা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন, রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। বলতে পারেন সংবিধানটা তার মতো, ইয়েস, তার মতো করে বানাই নিছে, যে সংবিধানটা এখন আছে তার মনের মতো করে বানাই নিছে, এবং সেই মোতাবেক উনি নির্বাচন, অ্যাকচুয়াল উনি কিন্তু সংবিধানের বাইরে যান নাই। দ্য অনলি গভর্নমেন্ট সাংবিধানিক সরকার একমাত্র শেখ হাসিনা। আর ইউনূস সরকার ছিলেন, আবারও বলছি, অসাংবিধানিক, অনির্বাচিত কিন্তু জনসমর্থিত। এই সরকার, বর্তমান সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক। কারণ সংবিধান মোতাবেক আমাকে দেখাইতে পারে যদি কেউ যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন এর গাইডলাইন ওই সংবিধান মোতাবেক হয়। আমরা এই সংবিধান নাই। আমরা কোন সংবিধানে আসছি? অন্তর্বর্তীকালীন সরকার যে টাইমলাইন দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন করতে বলছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সেখান থেকে তাকে এক চুল নাড়াইতে পারে নাই। উনি বলছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একদিন আগেও নয় একদিন পরেও নয়, ঠিক তাই হয়েছে। এইবার আসেন, রাষ্ট্রপতি নিয়ে কথা বলছেন। রাষ্ট্রপতিকে আপনি সরাচ্ছেন না কেন? আপনাদের প্রবলেম আছে। আমার কাছে তো মনে হচ্ছে পাওয়ার শেয়ারিং হয়েছে। পাওয়ার শেয়ারিং মানে আওয়ামী লীগ যাতে নাখোশ না হয়, আওয়ামী লীগের রাখছেন। আওয়ামী লীগের বিরাট শক্তি, রাষ্ট্রপতি আছে। প্রশাসন আওয়ামী লীগের, গল্প যে যতই করুক, প্রশাসন আওয়ামী লীগের। কোথায় প্রশাসন আওয়ামী লীগের? সব প্রশাসন আওয়ামী লীগের। আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া সব, আপনি বললে হবে না। পরবর্তীতে সেগুলো পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন? লোকগুলো তো আছে। লোকগুলো কি 4 তলাটা 5 তলায়, 5 তলাটা 12 তলায়, 12 তলাটা 19 তলায়, তো কি হয়েছে? প্রশাসন তো তাদের এবং রাষ্ট্রপতি তাদের। এটা আমার কাছে স্রেফ মনে হয় পাওয়ার শেয়ারিং। আর পাওয়ার শেয়ারিং এর শর্ত হইলেই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শক্তি এই ছাত্র শক্তি বিলুপ্ত করতে চায় ফ্রম ডে ওয়ান। আমি মিডিয়াতেও দেখেছি। এই পাওয়ার শেয়ারিং এর আসলে উদ্দেশ্য, আমি তো পাওয়ার শেয়ারিং দেখতেছি তো রে ভাই। আমি বিএনপি ইলেক্টেড হওয়ার পর, সে ইলেক্টেড হওয়ার পর তো তার দলের রাষ্ট্রপতি আছে। তাতে বিএনপির লাভ কি? লাভ লোকসান পরে আপনি তো সব দলীয় করতেছেন। অলরেডি 11 জন প্রশাসক নিয়োগ দিয়েছেন নির্বাচন ছাড়া। তারা তো কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তারা দেন নাই, তারা সব দলীয় লোকরে দিয়েছেন। তো আপনি সব জায়গায় আপনি গণতান্ত্রিক সরকার হয়ে যখন অগণতান্ত্রিক কথা বললে, অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের লোকরে আপনি সেট করতেছেন প্রশাসনে। এটা তো আপনি তো নিজের লোকরে কিভাবে সেট করেন? আপনি তো এই সব নির্বাচন হইলে এই সমস্ত প্রশাসক যাদেরকে নিয়োগ দিতেছেন তারা তো মেয়রের ভূমিকাই কাজ করবে। তার নির্বাচন হইলে যে আপনি 100% বিজয় লাভ করবেন গ্যারান্টি কি? তাহলে আপনি কিভাবে বসাচ্ছেন তাদেরকে? 100% আপনার লোকরে আপনি কিভাবে বসাচ্ছেন? 2 নম্বর আসেন, এই যে সংবিধানের কথা বলতেছে যে আগে সংবিধানে আমরা আলোচনা করব, সংবিধানের ভিতরে ঢুকাবো গণপরিষদের বিষয়টা, যদি ঢুকাইতে পারি তারপরে আমরা এই তা আপনি পরে আইন করে পিছনের জিনিস ঢুকাবেন কেমনে? আপনি আইন করবেন আজকে গণপরিষদ সংস্কার কমিটি হতে পারে, আমি সংবিধানে ঢুকাইলাম কোনো কারণে, তারপরে পিছের রেজাল্টটা ঢুকাবেন কেমনে এটার ভিতরে? আইন করবেন পরে আর টানবেন আগে, বা পিছেরটা টাইনে আনবেন সামনে, এগুলো হয় না। এগুলো হলো আপনি বলতেছেন আর কি যে এটা হলো কিলিং অফ টাইম। আমার কাছে মনে হয়
তারা অনেকটা আমার কাছে যেটা মনে হয় যে তারা বোধহয় অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। ঠিক ওই যে জুলাই আন্দোলন যখন হয়েছিল তখন ছাত্ররা যেরকম ভাবছিল যে শেখ হাসিনাকে অপসারণটাই জরুরি, তার পরবর্তী কার্যক্রমটা কি হবে এই হোমওয়ার্ক বোধহয় তাদের ছিল না। একইভাবে আমার কাছে মনে হয় যে বিএনপিও যে নির্বাচনটা নিয়ে কথাবার্তা বলছে দীর্ঘদিন, শুধু একটাই স্বপ্ন ছিল খালি নির্বাচন নির্বাচন, কিন্তু নির্বাচনের টেক ওভার করার পর কিভাবে পরিস্থিতি টেকেল করবে আমার কাছে মনে হয় এই হোমওয়ার্কটা ছিল না। কেননা তারা সন্ধিহান ছিল ইউনূস সরকার নির্বাচন দেয় কি দেয় না, তাই নির্বাচন নিয়ে টেনশনে ছিল, নির্বাচন হওয়াটাই জরুরি। আর যদি স্মুথলি তার উপরে আস্থা রাখতো ইউনূসের উপরে যে হ্যাঁ ওই তারিখে নির্বাচন হবে কোনো সন্দেহ নাই, তাহলে তারা হোমওয়ার্কটা করতে পারতো। এবং এখানে তাদের একটা বিরাট ঘাটতি আমার কাছে মনে হয়। আইনগত যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা সঠিক না, এটা ভুল। এই ব্যাখ্যা যদি তারা দেন তাহলে তারা পঞ্চম সংশোধনী মামলার জাতাকলে নিজেদেরকে আবার ফেলার ব্যবস্থা করছেন। কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হাবটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে? যা হচ্ছে এটা কিন্তু আসল ঘটনা না, পিছনে কি কারণে এটা হচ্ছে এটাই আসল ঘটনা। এই কারণটা খুঁজবেন। কি কারণে হোম মিনিস্টার এত অ্যাক্টিভিটি দেখাচ্ছেন? কি কারণে ল মিনিস্টার এত চুপ আছেন? কি কারণে ল মিনিস্ট্রির ফাংশন আরেক মিনিস্ট্রিকে পালন করতে হচ্ছে? কি কারণে একজন ব্যক্তির 25 দিন 30 দিন আগে দেওয়া কমিটমেন্ট 30 দিন পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে? সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না। এর অর্থ হলো কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোনো এক জায়গায় মানুষের দলই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস অ্যাচিভ করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার পিছনে যদি কোনো বৃহত্তর শক্তি বা গ্রুপ এর উপরে আসর বিস্তার করে থাকেন আর সেটা আপনাদের নির্ভরতা হয়, তাহলে ওই নির্ভরতা সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তর জনশক্তির বাইরে গিয়ে আপনাদেরকে অবস্থান নিতে হবে। একটা ফ্যামিলি কার্ড আপনি দিলেন কি দিলেন না, এটা একটা টাকা পয়সার ব্যাপার, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক যে অভ্যুত্থানের বৃহত্তর শক্তিগুলো তাদের মধ্যে যদি অনাস্থার পরিবেশ তৈরি হয়, এটা ওই শীত কেটে চুরিতে ঢোকার পরে মালপত্র নিয়ে দরজা ভাঙে বাইর হওয়ার অবস্থার একটা দশা এখানে দেখা দিতে পারে। আমি এই মামলাটা হওয়ার পরে সরকারপন্থী বড় বড় আইনজীবীর সঙ্গে দেখা করেছি। দেখা করে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি জানেন এই মামলা হয়েছে? না, আমাদেরকে কেউ তো কনসাল্ট করেনি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এটার সঙ্গে কি আপনি আছেন? বলে না, আমাদেরকে তো কেউ বলেনি। যে তাহলে মামলা করলো কে? মামলাটা ডিজাইন এসে কোথা থেকে? কে কোর্টে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো? কয় যারা করছে তাদের সাথে যোগাযোগ করেন। আমি 100% শিওর সরকারের মধ্যে এই ধরনের মামলা মোকদ্দমা কেন্দ্রিক জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের অভাব আছে। বিশেষ কোয়ার্টার বিশেষভাবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করা হোক, এটা না আছে কারো কারো ব্যক্তিগত খায়েশ কিংবা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আধিপত্যবাদের মতো আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের বাস্তব নমুনা দেখা যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমাদের সকলের দায়িত্ব হবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এখনই মনে হয় সরকার দলীয় পার্লামেন্টারিয়ানরা, বিরোধী দলীয় পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে বসে মিটিং করছেন। ভিতরে এবং বাইরে আমাদের সকলের, আর কোর্টের ভিতরে তো আমরা আসি, যতটুকু আমাদের জীবন আছে, যত সময় আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদ আইনের দৃষ্টিকোণ থেকে অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারবে। এর বিরুদ্ধে যত ফাইট করতে হয় আমরা শেষ পর্যন্ত ফাইট চালাই যাবো ইনশাআল্লাহ। আর এর বাইরে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, বড় বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এনসিপি এখানে মনে হয় আসে নাই, সকলে মিলে এই জিনিসটাতে কখনোই ছাড় দেওয়া ঠিক হবে না। এটা এমন, লাস্ট কথাটা হলো আমার, এটা সাংবিধানিক সংকট তৈরি তারাই করছেন। আচ্ছা বলেন, গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথা বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনের কি হবে? আসলে কি এই জিনিসটা ওনারা চিন্তা করছেন না, নাকি আসলে অতি চিন্তা করতে গিয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা কি কম বোঝার ফল নাকি অতি বোঝার ফল? এই দুইটার মাঝখানে উত্তরটা এরকম আসে যে মনে হয় এটা সম্মিলিত কোনো বুঝ জ্ঞানের ফল না।
যদি সম্মিলিত কোনো বুঝজ্ঞান হইতো, কনসালটেশন হইতো, আলোচনা হইতো, থ্রেড বেড ডিসকাশন হইতো, তাহলে অন্তত এই ধরনের পদক্ষেপ নিতে পারার কথা নয়। তো এই জন্য আমাদের সকলের দায়িত্ব হবে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক যে সমস্ত বাধা নিষেধ আছে, এই বাধা নিষেধকে ওনারা যেভাবে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হবে। এটা সঠিক ব্যাখ্যা না। আমরা তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই ঐক্যমত্য কমিশনে ছিলেন। যেদিন গণভোটের সিদ্ধান্ত হয় সেদিন সকলে খুশি হয়ে একসাথে উঠেছে, কোলাকুলি করে একসাথে উঠেছে, এবং সেই দিনটা ছিল সবচাইতে আনন্দের দিন। আমার ধারণা সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, বিএনপি এগ্রি করেছে গণভোট আমরা যাব। এখন বলছে গণভোট অসাংবিধানিক। হায় হায়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।